সময় সেপ্টেম্বর ২০০১। স্থান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বিকেল ৪টা। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের বাহিরে তিল ধারণের জায়গাও নেই। শত শত মোটরসাইকেলের মহড়া আর গগনবিদারী স্লোগানে বাতাস ভারী হয়ে আছে। সবার নজর গেটের দিকে। নির্বাচনে জয়ের সুবাস পাওয়া একদম উন্মত্ত কর্মী তাদের মাস্টার মাইন্ডের অপেক্ষায়। কালো রঙের দামি ফাজেরোটা যখন গেটের সামনে এসে থামল, চারপাশের স্লোগানে ফেটে পড়ল, ইমতিয়াজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। রাজপথের লড়াকু সৈনিক, ইমতিয়াজ ভাই, ইমতিয়াজ ভাই। গাড়ির পিছনের সিটে এসে বসল ইমতিয়াজ মাহমুদ। পরনে ধবধবে সাদা আদির পাঞ্জাবি, কাঁধের দুপাশে ভাঁজ করা রাজকীয় নীল রঙের কাশ্মীরি শাল। তার পাথুরে চোয়াল আর শীতল চোখ দুটো বাহিরের উন্মাদনার দিকে তাকিয়েও যেন কিছু দেখছে না। তার হাতের অনামিকায় থাকা নীল পাথরের আংটিটা রোদে ঝিলিক দিয়ে উঠল। ইমতিয়াজের সহকারী রতন পাশের সিটে বসে নিচু স্বরে বলল, ভাই, সাদা ভবনে বড় ভাই আপনার লেগা অপেক্ষা করতেছে। ছোট সাহেবেরও ওহেনে আছে। ইমতিয়াজ শুধু একটা হুঙ্কার ছাড়ল। তার কণ্ঠস্বর খাদের মতো গভীর। গাড়ি ছাড়ো। স্থান বনানী, সাদা ভবন। বনানীর এই সাদা রঙের ভবনটি এখন দেশের অলিখিত ক্ষমতার কেন্দ্র। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই ভবনের দ্বিতীয় তলায় বসে আছে শাহরিয়ার রহমান, যাকে সবাই বড় ভাই বলে ডাকে, এবং তার ছোট ভাই সাইহান রহমান। ইমতিয়াজ রুমে ঢুকতেই শাহরিয়ার রহমান হাসি মুখে এগিয়ে এলেন। ওয়েলকাম হোম ইমতিয়াজ। লন্ডন থেকে ব্যারিস্টারি শেষ করে সরাসরি যুদ্ধের ময়দানে আসার জন্য ধন্যবাদ। এই নির্বাচন আমাদের জন্য মরণপণ লড়াই। ইমতিয়াজ মাথা নিচু করে বড় ভাইয়ের হাত ছুঁল। ব্যারিস্টারি তো সির্ফ একটা মোরগ বড় ভাই। আমি এসেছি আপনার এই মানচিত্রের শত্রুদের ছাড় করতে। সাফ করতে। শাহরিয়ার রহমান তার ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে ইমতিয়াজকে এক পলক দেখে নিলেন। লন্ডন থেকে ফেরার পর ইমতিয়াজকে যেন আগের চেয়েও বেশি ধারালো আর রহস্যময়ী লাগছে। লম্বা চওড়া শরীর, ধারালো নাক আর ফ্রেঞ্চ কাট দাড়ি। ইমতিয়াজ মাহমুদের সুদর্শন চেহারায় এক ধরনের আভিজাত্য আছে, যা এক নজরেই মানুষকে বিভ্রান্ত করে দেয়। কিন্তু তার এই পাথরের মতো শীতল চোখ জোড়া বলছে, এই সুন্দরের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ধ্বংসাত্মক সত্তা। শাহরিয়ার রহমান এক তাড়া ফাইল ইমতিয়াজের দিকে এগিয়ে দিলেন। এই নাও ইমতিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপদগুলোর লিস্ট। এর মধ্যে সবার উপরে যার নাম, সে আমাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। ইমতিয়াজ ধীরস্থিরভাবে ফাইলটা হাতে নিল। তার বাম হাতে নীল পাথরের আংটিটা ঝিলিক দিয়ে উঠল। তার সহকারী রতন পাশে দাঁড়িয়ে বায়োডাটা পড়া শুরু করল। নাম শেখ ইরশাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্য। তার বাবা শেখ জাভেদ, একজন রিটায়ার্ড জাস্টিস, আর মা গৃহিণী। সপরিবারে মালিবাগের একটা সাধারণ বাসায় থাকে। ইমতিয়াজ নির্বিকারভাবে চুরুটে টান দিল। রতন পড়তে থাকলো। ইরশাদের পুরো পরিবার রাজনৈতিকভাবে অনেক সচেতন। তার ছোট একটা বোন আছে, নাম শেখ ইনায়া। শেখ ইনায়া নামটা কানে আসতেই ইমতিয়াজের হাতের চুরুটটা মাঝপথে থেমে গেল। তার চোখের মনি মুহূর্তের জন্য সংকুচিত হলো। ২০০০ সালের আগের সেই অন্ধকার রাতের এক টুকরো কোনো স্মৃতি ফিরে এলো। ইমতিয়াজ নিজের ভিতরে এক অদ্ভুত কাঁপুনি অনুভব করল, কিন্তু পরক্ষণেই তা চাপা দিল এক পৈশাচিক গাম্ভীর্যে। সাইহান মুচকি হেসে বলল, ইরশাদের দাপট একটু বেশি বেড়ে গেছে ইমতিয়াজ ভাই। ক্যাম্পাসে ও আমাদের ছেলেদের দাঁড়াতেই দিচ্ছে না। ওর সাহস দেখে মাঝে মাঝে আমারও অবাক লাগে। ইমতিয়াজ ফাইলটা বন্ধ করে টেবিলের উপর রাখল। ধোয়া ছেড়ে শান্ত অথচ ক্রূর গলায় বলল, সাহস ভালো সাইহান, কিন্তু দুঃসাহস নয়। ইরশাদকে বলো ওর শেখ টাইটেলটা যেন ও নিজের হলের গেটের ফেলে আসে। ক্যাম্পাসে আইন আমি লিখব,
আর ও যদি সেই আইনের অবাধ্য হয় তবে ওর পুরো পরিবারকে এর চড়া মাশুল দিতে হবে। শাহরিয়ার রহমান হাসলেন। কি করতে চাও তাহলে? ইমতিয়াজ তার নীল শালটা কাঁধে টেনে নিল। তার সুদর্শন মুখে একরাশ বিষাদ মাখা নিষ্ঠুরতা খেলে গেল। প্রথম ওর মেরুদণ্ড ভাঙব। ঈশাদ যদি পঙ্গু হয়ে যায় তবে তার সেই আদরের বোন ইনায়া আর বাবা মা নিশ্চয়ই ঈশাদের জীবন ভিক্ষা চাইতে আমার দরজায় আসবে। আমি সেই দিনের অপেক্ষা করছি। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি। সময় বিকেল 5টা। লাইব্রেরির ভিতর পিনপত নীরবতা। বইয়ের পাতার ঘ্রাণ আর ধুলোমাখার রোদে এক কোণায় বসে আছে শেখ ইনায়া। রোকেয়া হলের এই শান্ত মেয়েটির পরিচয় তার সহপাঠীদের কাছে একটাই, সে অসম্ভব মেধাবী এবং গম্ভীর। বিসিএস প্রিলিমিনারি আর পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল ভারী বইগুলোর উপর ঝুঁকে থাকা ইনায়ার চোখে একটা তীক্ষ্ণ বুদ্ধিভিত্তিক আভা। সে যখন কোনো কেস স্টাডি করে তখন চারপাশের জগৎ ভুলে যায় সে জানে না এই লাইব্রেরির কয়েকশো গজ দূরেই আজ এক পাপিষ্টের প্রত্যাবর্তন ঘটেছে, যার হাত ধরে এই পুরো শহরটা রক্তের বন্যায় ভাসবে। ইনায়ার কানে তখনও সেই মিছিলের নাম না জানা এক নেতার স্লোগান আসছিল, কিন্তু সে শুধু বইয়ের পাতায় মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিল। তার কাছে আইন হলো ন্যায় বিচারের হাতিয়ার, অথচ সে জানে না এই আইনই একদিন তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াবে। স্থান মালিবাগের বাসা। সময় রাত 9:30। খাবার টেবিলে আজ থমথমে নিস্তবতা। ডাল ভাজি আর ছোটো মাছের তরকারি ধোঁয়া ছাড়ছে, কিন্তু কারো মনে স্বস্তি নেই। ঈশাদ মাত্রই ক্যাম্পাস থেকে ফিরেছে, তাই চোখে মুখে ক্লান্তি চেয়েও বেশি ফুটে আছে অস্থিরতা। তার গায়ের পাঞ্জাবিতে ধুলো এক জায়গায় হালকা ছিঁড়ে গেছে, বোধহয় বিকেলে কোনো হাতাহাতি হয়েছে। শেখ জাবেদ ঈশাদের বাবা ভাতের লোকমা মুখে না তুলেই স্থির চোখে ছেলের দিকে চাইলেন। আজকেও কি জয় বাংলা স্লোগান দিয়ে কাউকে ধরে পিটিয়েছিস, নাকি নিজের পিঠের চামড়া বাঁচিয়ে ফিরেছিস? ঈশাদ মাথা নিচু করে বলল, বাবা, রাজনীতি করলে মাঝে মধ্যে এসব হয়, আমরা তো আর অন্যায় করছি না। অন্যায় করছিস না? শেখ জাবেদের কণ্ঠ চড়ে গেল। তুই তো ছাত্রলীগের নেতা হয়ে ভাবছিস তুই দেশের রাজা, কিন্তু তুই জানিস লন্ডন থেকে কে ফিরেছে? ইমতিয়াজ মাহমুদ ফিরেছে, শাহরিয়ার রহমানের সেই জল্লাদ। ও যখন শুনবে তুই ক্যাম্পাসে লাঠি ঘোরাস, ও কি তোকে মালা দিয়ে বরণ করবে? রাজনীতি করা ছেলেরা কখনো ভালো হয় না রে ঈশাদ, তুইও না, এই ইমতিয়াজও না। তোরা সবাই একই মুদ্রার এপিঠ ওপিঠ, শুধু ক্ষমতার জন্য একে অপরের রক্ত চাষ। মা রান্নাঘর থেকে এসে ঈশানের থালায় আরেকটা ভাত দিয়ে বললেন, বাবা ঈশান, তোর বাবা মিথ্যা বলেনি। ওই ইমতিয়াজ ছেলেটা খুব ভয়ঙ্কর, ওর চোখ দুটো দেখলে নাকি মানুষ পাথরের মতো জমে যায়। তুই কেন নিজের জীবনটা এভাবে ঝুঁকির মধ্যে ফেলছিস? ইনায়া পাশে বসে শান্তভাবে খাচ্ছিল, কিন্তু বাবার কথায় সে একটু থমকে গেল। সে নিচু স্বরে বলল, ভাইয়া, বাবা ঠিকই বলছেন, রাজনীতিতে ভালো কিছু নেই। আজকেও ক্যাম্পাসে আমাদের হলের সামনে একদল মোটরসাইকেল নিয়ে যেভাবে ঘুরছিল, আমার খুব ভয় লাগছিল। তুই অন্তত কয়েকটা দিন একটু ঠান্ডা থাক না। ঈশাদ হঠাৎ করেই একটা বাঁকা হাসি দিল। ইনায়া, তুই আইনের ছাত্রী, তুই কি জানিস না এই দেশে আইন মানেই ক্ষমতা? ইমতিয়াজ ফিরেছে তো কি হয়েছে? আমাদের সরকার ক্ষমতায়, পুলিশ আমাদের সাথে। ও লন্ডন থেকে ব্যারিস্টারি করে আসলেও এখানে ও কেবল একজন বিরোধী দলীয় নেতা। ও আমাকে কি করবে? শেখ জাবেদ এবার থালাটা সরিয়ে দিয়ে টেবিল থেকে উঠে দাঁড়ালেন। করুণ স্বরে বললেন, পুলিশ তোর সাথে? বোকা ছেলে, পুলিশ ক্ষমতার সাথে থাকে, কোনো দলের সাথে না। যে সাদা ভবনের নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সেই ভবনের চাবিকাঠি এখন ইমতিয়াজের হাতে। তুই আজ ওর নাম নিয়ে তামাশা করছিস, কাল যখন ও তোর সামনে এসে দাঁড়াবে তখন ওই পুলিশের দেখা পাবি না। ইনায়া দেখল বাবার চোখ দুটো আতঙ্কে চিকচিক করছে। ঈশাদ নির্বিকারভাবে খেয়ে চলেছে, তার চোখে ক্ষমতার নেশা।
ইনায়ার মনে হলো তার ভাই আর এই ইমতিয়াজ মাহমুদ দুজনেই আসলে আগুনের শিখা নিয়ে খেলছে, আর সেই আগুনের সবচেয়ে বেশি পূর্বে তারা, যারা সাধারণ। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, মল চত্বর। রাত 11টা। ডিনার শেষ করে ইশাদ আবার বের হয়ে গেছে জরুরি মিটিংয়ের কথা বলে। ঠিক তখনই মানিব্যাগ ঠিক তখনই মলিবাগের অন্ধকার গলিটার মুখে একটা কালো গাছেরও এসে থামল। কাঁচ নামিয়ে ইমতিয়াজ মাহমুদ চুরুটটা গলিটার দিকে ছুঁড়ে মারল। রতন পাশেই বসে বলল, ভাই, ইশাদ মলিবাগ থেকে বের হয়ে ক্যাম্পাসে ফিরতেছে। ইমতিয়াজ তার সুদর্শন মুখটা অন্ধকারে লুকোনো অবস্থাতেই বলল, ওকে ধরো, কিন্তু মনে রেখো ও যেন মরে না যায়। মরে গেলে তো আর ওর ওই বাবা মা আর বোনটাকে আমার কাছে আসতে হবে না। আমি চাই ওরা যেন ইশাদের জীবন ভিক্ষা চাইতে আমার দরজায় কড়া নাড়ে। গাড়িটা স্টার্ট দিল। সেপ্টেম্বরের বৃষ্টি তখন পড়তে শুরু করেছে। লোহিত মানচিত্রের প্রথম রক্তবিন্দু আজ মল চত্বরের ঘাসে পড়ার অপেক্ষায়। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বর এলাকা। রাত 11:30। রাতের ক্যাম্পাস এখন নিঝুম, কিন্তু বাতাসের গুমোট ভাবটা কাটছে না। ইশাদ তার কয়েকজন রাজনৈতিক সঙ্গীর সাথে মোটরসাইকেলে করে হলের দিকে ফিরছিল। হঠাৎ করে মল চত্বরের বাঁকে কয়েকটা কালো ছায়া তাদের পথ আটকানোর চেষ্টা করলো। অন্ধকারের ভিতর থেকে জব্বার আর তার বাহিনী পাইপ আর চাপাতি দিয়ে তেড়ে এলো। ইশাদরা অপ্রস্তুত থাকলেও যেহেতু তারা এখন সরকারি দলের ছাত্রলীগ পাওয়ারে আছে, তাদের সাথেও রিভলভার ছিল। ইশাদের সাঙ্গপাঙ্গরা চট করে অস্ত্র বের করে ফাঁকা আওয়াজ করতেই জব্বারের বাহিনী কিছুটা থমকে গেল। ক্যাম্পাসের পুলিশ বক্সে টহলরত পুলিশের বাঁশির আওয়াজ শোনা গেল। জব্বার বুঝতে পারল আজ কাজটা সফল হবে না। পুলিশের জিপ এইদিকেই আসছে। জব্বার দাঁত কিরমির করে বলল, শালা অল্পের জন্য বেঁচে গেলি। পুলিশ না আসলে আজ তোকে মালিবাগের বদলে আজিমপুর কবরস্থানে পাঠিয়ে দিতাম। ইশাদ বাইকের এক্সিলেটারকে জোরে মোচড় দিয়ে চিৎকার করে বলল, গিয়ে বল তোর ওই লন্ডন ফেরত নেতাকে ছাত্রলীগের দুর্গ ভাঙার ক্ষমতা এখনও ছাত্রদলের হয়নি। স্থান কার্জন হলের মোড়। কিছুটা দূরে অন্ধকারের আড়ালে দাঁড়িয়েছিল ইমতিয়াজের পাজেরো। রতন অস্থির হয়ে বলল, ভাই, জব্বাররা তো পারল না, পুলিশ চলে আইছে। আমি কি ছেলেদের বলবো ব্যাকআপ দিতে? ইমতিয়াজ মাহমুদ শান্তভাবে তার নীল শালটা কাঁধ থেকে নামিয়ে পাশে রাখল। তার সুদর্শন মুখে কোনো রাগের চিহ্ন নেই, বরং এক ধরনের ক্রূর তৃপ্তি খেলে গেল। সে ধীর লয়ে একটা চুরুট ধরালো। ডুয়াশলাইয়ের আলোয় তার ধারালো নাক আর চোখের মণিগুলো যেন বাঘের মতো জ্বলছে। ইমতিয়াজ শান্ত গলায় বলল, না রতন, এখন দরকার নেই। এখন ওরা সরকারি দল, পুলিশ ওদের তলবিবাহক। অহেতুক নিজেদের ছেলেদের জেলে পাঠিয়ে লাভ নেই। রতন অবাক হয়ে বলল, তাই দেখি ইশাদের এইভাবে সাইরা দিবেন ভাই? ইমতিয়াজ এক মুখ ধোয়া ছেড়ে অন্ধকার ক্যাম্পাসের দিকে তাকালো। তাই চোখে মুখে তখন এক ভয়ঙ্কর ঠান্ডা হিসেব। ছেড়ে দেব? ইমতিয়াজ মাহমুদ কখনো কাউকে ছাড়ে না রতন। ওকে শুধু একটু সময় দিচ্ছি, আর মাত্র কয়েকটা দিন। এরপর একবার শুধু নির্বাচনটা হতে দে, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসুক, আর আমাদের বড় ভাই ঢাকার মসনদে বসুক। তখন এই পুলিশই ইশাদকে বেঁধে আমার পায়ের কাছে এনে ফেলবে। ইমতিয়াজ একটু থামল। তার মনে পড়ল মানিব্যাগের সেই বাসার বর্ণনা আর শেখ ইনায়া নামটা। সে বিড়বিড় করে বলল, তখন আর শুধু ইশাদের মেরুদণ্ড ভাঙব না, ওর প্রতিটি হাড় এমনভাবে চূর্ণ করব যেন ওর ওই বোন ইনায়া কোর্টে গিয়ে আইন লড়ার বদলে আমার শোবার ঘরে এসে বিচার ভিক্ষা চাই। শিকার করার আগে শিকারীকে একটু দৌড়তে দিতে হয় রতন, এতে শিকারের মাংস বেশি সুস্বাদু হয়। গাড়ির কাজ তুলে দিয়ে ইমতিয়াজ ড্রাইভারকে বলল, সাদা ভবনে চলো। বড় ভাইকে বলতে হবে মাঠ প্রস্তুত, এখন শুধু ফসল কাটার অপেক্ষা।
সময় সেপ্টেম্বর শেষ সপ্তাহ ২০০১। স্থান হাওড়া ভবন, বনানী। নির্বাচনের আর মাত্র ৭ দিন বাকি। পুরো ঢাকা শহর যেন একটা বারুদের স্তূপ। দেয়ালে দেয়ালে গমের শীষ আর নৌকার পোস্টার একে অপরের উপর লেপ্টে আছে। মাইকের কানফাটা আওয়াজে কান ঝালাফালা হওয়ার জোগাড়। কিন্তু বনানীর এই সাদা ভবনটির ভিতর এক অদ্ভুত নির্জনতা। এখানে স্লোগান হয় না, এখানে হয় হিসেব। দ্বিতীয় তলার কনফারেন্স রুমে ম্যাপ বিছিয়ে বসে আছেন শাহরিয়ার রহমান। তার পাশেই দাঁড়িয়ে ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজের পরনে আজ ছাই রঙের একটা সাফারি স্যুট, কাঁধে বরাবরের মতোই সেই নীল শাল, তার হাতে একটা লেজার পয়েন্টার। ইমতিয়াজ ম্যাপে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মালিবাগ এলাকায় লাল বৃত্ত এঁকে বলল, বড় ভাই, এই জোনগুলোতে আমাদের গ্রাউন্ড লেভেল কাজ করে। প্রশাসনকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে, ভোটের দিন যেন বিডিআর আর পুলিশ আমাদের বাধা না দেয়। বিশেষ করে ভিউই ক্যাম্পাসের পোলিং সেন্টারগুলো আমাদের ছেলেদের দখলে থাকবে। শাহরিয়ার রহমান চুরুটে টান দিয়ে ইমতিয়াজের দিকে তাকালো। আর ইশাদের বাহিনী, ওরা তো মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। শেখ হাসিনা তো সহজে মাঠ ছাড়বে না। ইমতিয়াজ মাহমুদ একটা ঠান্ডা হাসি দিল। তার সুদর্শন মুখে সেই হাসিটা বিষাক্ত সাপের মতো শোনালো। ইশাদরা এখনও ঘোরের মধ্যে আছে বড় ভাই। ওরা ভাবছে কেয়ারটেকার সরকার ওদের পক্ষে কাজ করবে, কিন্তু ওরা জানে না নির্বাচনের দিন সকাল থেকেই ক্যাম্পাসের প্রতিটি গেট আমাদের স্পেশাল স্কোয়াড ব্লক করে দিবে। জব্বারকে আমি সেই ইনস্ট্রাকশন দিয়েছি। ইশাদ যদি ভোট কেন্দ্রে আসার চেষ্টা করে তবে ওই দিনই ওর শেষ দিন হবে। স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়, ছাত্রলীগের গোপন আস্তানা। একই রাতে কার্জন হলের পিছনে এক ঝোপঝাড় ঘেরা রুমে বসে আছে ইশাদ, তার সাথে আরও ৪-৫ জন ছাত্রলীগের ক্যাডার। সবার সামনেই দেশি অস্ত্র আর কিছু ককটেল। ইশাদের মুখটা উদ্বেগে শুকিয়ে গেছে, কিন্তু তার চোখে জেদ কমেনি। শোন, ইশাদ কিছু নিম্নস্বরে বলল, ইমতিয়াজের ছেলেরা অলরেডি হলগুলোতে অস্ত্র ঢোকাচ্ছে। ওরা নির্বাচনের দিন বড় কোনো অ্যাটাক করবে। আমাদের কাজ হলো ভোটারদের কেন্দ্রে আনা। পুলিশ নিরপেক্ষ থাকবে বলে কথা দিয়েছে, দেখা যাক। তার এক বন্ধু বলল, ইশাদ, কিন্তু পুলিশ যদি বেইমানি করে? ইমতিয়াজ তো ভিসি এসপিদের সাথে অলরেডি ডিল করে ফেলেছে। ইশাদ টেবিলের উপর একটা ঘুষি মারল। পুলিশ বেইমানি করলে আমরাও ছাড়ব না। রাজপথ কি কারো বাবার সম্পত্তি? আমরা ১ তারিখ দেখিয়ে দিব যে ছাত্রলীগ এখনও মরে যায়নি। স্থান মালিবাগের বাসা, সময় রাত ২টা। ইনায়া তার পড়ার টেবিলে বসে আছে, সামনে তার ডায়েরি। বাইরে বাতাসের শো শো শব্দ। ইনায়া ডায়েরিতে লিখল, বাতাসে রক্তের গন্ধ পাচ্ছি, ভাইয়াকে সরাতে পারছি না। বাবাও কুঁকড়ে আছেন এক অজানা আতঙ্কে। এই নির্বাচন কি আমাদের সব কেড়ে নেবে? লন্ডনের সে ব্যারিস্টার কি সত্যি আমাদের লোহিত মানচিত্রে ডুবিয়ে দিবে? ঠিক তখনই বাইরে একটা মোটরসাইকেলের স্টার্ট দেওয়ার শব্দ শোনা গেল। ইনায়া জানালা দিয়ে দেখল একটা কালো মোটরসাইকেল তাদের বাসার সামনে চক্কর দিয়ে চলে গেল। ওরা নজরদারি করছে। ইমতিয়াজের চোখ এখন মালিবাগের এই সাধারণ বাসাটার উপর স্থির হয়ে আছে। স্থান ১ অক্টোবর ২০০১। নির্বাচনের দিন সকাল ভোর ৬টা। কুয়াশাচ্ছন্ন সকালে ঢাকা শহর এক মৃত্যুপুরীর মতো শান্ত, কিন্তু এই শান্তির নিচে লুকিয়ে আছে ভয়াবহ তুফান। ইমতিয়াজ মাহমুদ তার সাদা পাঞ্জাবি আর নীল শালটা পরে আয়নার সামনে দাঁড়ালো। তার হাতে থাকা নীল পাথরের আংটিটা সে একবার ঘষল। রতন ঘরে ঢুকে বলল, ভাই, সব রেডি, পোলিং সেন্টারগুলো আমাকে দখলে। ইশাদ বের হয়েছে বাসা থেকে। ইমতিয়াজ আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে বলল, শিকার বের হয়েছে? ভালো। আজ ওকে মারবে না রতন, শুধু মেরুদণ্ডটা এমনভাবে ভেঙে দিবে যেন সারা জীবন হুইল চেয়ারে বসে ওর বোন ইনায়ার আইন পড়া দেখে। আজ রাত থেকে এই দেশ আমাদের। ইমতিয়াজ মাহমুদের ঠোঁটে এক পৈশাচিক বিজয়োল্লাস
খেলে গেল। শুরু হলো 2001-এর সেই লোহিত নির্বাচন। 1 অক্টোবর 2001। ভোর থেকেই ঢাকার আকাশটা ছিল মেঘলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মোড়ে মোড়ে ছাত্রদলের স্পেশাল স্কোয়াড অবস্থান নিয়েছে। জব্বারের নেতৃত্বে ক্যাডারদের হাতে তখন স্টেন গান আর দেশি পিস্তল। ইমতিয়াজ মাহমুদ নিজে কালো রঙের পাজেরো গাড়িতে করে প্রতিটি জোন তদারকি করছে। তার সাদা পাঞ্জাবি আজ যেন ক্ষমতার শুভ্র অহংকার হয়ে উঠেছে। মল চত্বরের কাছে ঈশা যখন তার ছোট একটা বাহিনী নিয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে এলো, তখন দেখলো পুরো এলাকা জব্বারের দখলে। পুলিশ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছে, যেন তারা কিছুই দেখছে না। ঈশা চিৎকার করে উঠল, সরে দাঁড়া জব্বার, ভোট কেন্দ্র দখল করতে দিব না। ঠিক তখনই কয়েক হাত দূরে থাকা ইমতিয়াজের গাড়ির কাজ ধীরে ধীরে নামলো। ইমতিয়াজ শান্ত চোখে ঈশাদকে দেখল। ঈশাদ প্রথমবার সরাসরি দেখল সেই মানুষকে যার কথা বাবা বলতেন। ইমতিয়াজ রতনকে শুধু একবার ইশারা করল। মুহূর্তের মধ্যেই চারপাশ থেকে ককটেলের আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হলো। ঈশাদের সাঙ্গপাঙ্গরা ছত্রভঙ্গ হয়ে গেল। ঈশাদ একা দাঁড়িয়ে রইল। সে দেখল ইমতিয়াজ গাড়ির ভিতরে বসে নির্বিকারভাবে তার নীল শালটা ঠিক করছে। গাড়িটা ধীর গতিতে ঈশাদকে পার হয়ে গেল। যাওয়ার সময় ইমতিয়াজ বিড়বিড় করলেন, আজ তোর শেষ দিন ঈশাদ, আজ তোর দিন না ঈশাদ, আজ শুধু পালাবার পথ খোঁজ। রাত 10টা। টিভির পর্দায় একের পর এক ফলাফল আসছে। সারা দেশে গমের শীর্ষে জোয়ার। সাদা ভবনের ভিতরে তখন উৎসবের আমেজ। শাহরিয়ার রহমান সোফায় হেলান দিয়ে বসে আছেন। ইমতিয়াজ তার পাশেই বসা। রাত দুইটায় যখন চিন্তিত রাত 2টায় যখন নিশ্চিত হওয়া গেল যে জাতীয়তাবাদী দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে, তখন শাহরিয়ার রহমান ইমতিয়াজের কাঁধে হাত রাখলেন। অভিনন্দন ইমতিয়াজ, কাল থেকে এই দেশ তোমার আর আমার। এবার তোমার সেই অপূর্ণ কাজগুলো শেষ করতে পারো। ইমতিয়াজ ম্লান হাসল। তার সুদর্শন মুখে তখন বিজয়ের চেয়েও প্রতিশোধের নেশা বেশি। ধন্যবাদ বড় ভাই, আগামীকাল সূর্য ওঠার আগেই ঈশাদের চ্যাপ্টারটা আমি ক্লোজ করে দিব। পুলিশ এখন আমাদের ডেরায়। নির্বাচনের পরদিন মালিবাগের গলিতে তখন অন্ধকার। ঈশাদ পরাজিত সৈনিকের মতো বাসার পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করছিল। সে জানতো আজ রাতটা তার জন্য নিরাপদ নয়, কিন্তু গলিটার মুখে পৌঁছতেই চারপাশ থেকে 4-5টা মোটরসাইকেলের তীব্র আলো তার চোখে পড়ল। জব্বার তার দলবল নিয়ে বাইক থেকে নামলো। এবার আর কোনো পুলিশ নেই, কোনো বাধা নেই। কিরে শেখ ঈশাদ, অনেক ক্ষমতা দেখিয়েছিস 5 বছর, এখন তো আমাদের সময়। ঈশাদ পালানোর সুযোগ পেল না। জিআই পাইপের প্রথম আঘাতটা পড়ল তার ডান পায়ে। মালিবাগের সেই শুনশান গলিতে ঈশাদের হাড় ভাঙার মর্মর শব্দ শোনা গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল। জব্বার তার নির্দয়তা থামালো না। সে ঈশাদের 2 পায়ের হাঁটুতে এমনভাবে আঘাত করল যেন হাড়ের গুঁড়ো মাংসের সাথে মিশে যায়। ঠিক তখন গলির মুখে কালো পাজেরোটা এসে থামল। ইমতিয়াজ মাহমুদ গাড়ি থেকে নামলো। তার সাদা পাঞ্জাবির হাতাটা সামান্য গোটানো। সে ঈশাদের রক্তাক্ত দেহের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশাদ যন্ত্রণায় কুঁকড়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। ইমতিয়াজ নিচু হয়ে ঈশাদের কলারটা ধরল। অত্যন্ত শান্ত অথচ শীতল গলায় বলল, তোকে মেরে ফেললে তোর পরিবার আমার কাছে আসবে না। আমি চাই তুই সারা জীবন এই পঙ্গু শরীরটা নিয়ে পড়ে থাকিস, আর তোর চোখের সামনে আমি তোর সেই পরিবারকে একে একে আমার আইনের সব ধারা শেখাবো। তোকে বাঁচিয়ে রাখলাম ঈশাদ, তোর বোনকে আমার বিছানায় পৌঁছানোর জন্য। ইমতিয়াজ উঠে দাঁড়ালো। পকেট থেকে সাদা রুমাল বের করে হাতটা মুছল, যেন ঈশাদকে ছুঁয়ে তার হাত অপবিত্র হয়ে গেছে। রতন, ওকে ওর বাসার সামনে ফেলে দিয়ে আয়। ওর বাবা মা দেখুক তাদের বীর ছেলের দশা। ভোরবেলা ইনায়া দরজার বাহিরে একটা ভারী শব্দ শুনল। দরজা খুলতেই সে চিৎকার দিয়ে জ্ঞান হারানোর মতো অবস্থা হলো। তার ভাই
তার গর্ভের ঈশাদ রক্তাক্ত অবস্থায় ট্রেনে পড়ে আছে। তার 2 পা থুবড়ে গেছে, হাড়গুলো বেরিয়ে আছে। শেখ জাবেদ আর তার স্ত্রীর বুক ফাটা আর্তনাদে আকাশ কাঁপিয়ে তুললেন। ইনায়া কাঁপতে কাঁপতে ভাইয়ের মাথাটা কোলে তুলে নিল। ঈশা তখনও আধো অচেতন অবস্থায় বিড়বিড় করছে, হিনায়া, ইমতিয়াজ মাহমুদ, ও মানুষ না, ও পিশাচ। ইনায়া জানালার দিকে তাকিয়ে দেখল দূরে একটা কালো পাজেরো গাড়ি ধীরে ধীরে গলির মোড় পার হচ্ছে। ইনায়ের চোখের পানি শুকিয়ে গিয়ে সেখানে আগুনের স্ফুলিঙ্গ জন্ম নিল। সে আজ প্রথমবার বুঝল আইনের বই দিয়ে এই লোহিত মানচিত্রের মানিককে হারানো যাবে না। এর জন্য তাকেও নামতে হবে সেই নরকে। সময় নির্বাচনের 3 দিন পর। ঈশাদের 2 পা এখন সাদা ব্যান্ডেজে মোড়ানো, লোহার রড দিয়ে সাপোর্ট দেওয়া। ডক্টররা জানিয়ে দিয়েছেন ঈশাদ কোনো দিন আর নিজের পায়ে দাঁড়াতে পারবে না। মালিবাগের সেই প্রাণবন্ত ছেলেটা এখন কেবল একটা জীবন্ত লাশ। শেখ জাবেদ হাসপাতালের বারান্দায় বসে ডুকরে কাঁদছেন। তার সারা জীবনের সততা আজ এক পিশাচের ক্ষমতার কাছে হেরে গেছে। ইনায়া তার বাবার পাশে গিয়ে দাঁড়ালো। তার চোখে এখন আর পানি নেই, আছে এক কঠিন সংকল্প। সে বুঝে গেছে এই জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসার পর পুলিশ বা আইন কারো কাছেই বিচার পাওয়া যাবে না। সেদিন বিকেলে রতন হাসপাতালে এলো। তার পরনে দামি পাঞ্জাবি, চোখে কালো চশমা। ইনায়ের সামনে গিয়ে সে একটা খাম বাড়িয়ে দিল। ইমতিয়াজ ভাই পাঠাইছেন, ঈশাদের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। ভাই বলছে চাইলে তুমি আইজ রাতে হেড অফিসে গিয়ে দেখা করতে পারো। ওইখানে তোমার ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে কথা হবে। স্থান ঢাকা আদালত চত্বর, সময় সকাল 11টা। ঈশাদের বাবা শেখ জাভেদ বারবার হাত ধরছিলেন ইনায়ার। মা, যাস না, ওরা এখন দেশ চালাচ্ছে, পুলিশ আদালত সব ওদের পকেটে। ঈশাদকে তো পঙ্গু করেছে, তোকেও শেষ করে দেবে। ইনায়া তার হাতটা ছাড়িয়ে নিয়ে দৃঢ় পায়ে আদালতের বারান্দায় পা রাখল। তার পরনে কালো কোট, চোখে চশমা। সে আজ আর শুধু ঈশাদের বোন নয়, সে আজ আইনের ছাত্রী। সে সরাসরি ইমতিয়াজ মাহমুদ এবং তার বাহিনীর নামে মামলায় পিটিশন দাখিল করল। স্থান বনানী সাদা ভবন, ইমতিয়াজের ডেরা। খবরটা রতন যখন ইমতিয়াজকে দিল, ইমতিয়াজ তখন তার ড্রয়িং রুমে বসে নীল পাথরের আংটিটা পালিশ করছিল। খবর শুনে সে একটা তাচ্ছিল্যের হাসি দিল। মেয়ে মানুষের সাথে আমি ঝামেলা করি না রতন, এরা এমনিতেই দুর্বল প্রাণী। কিন্তু এই ঈশাদের বোন হারামজাদি একটু বেশি বার বেড়েছে, ডানা গজিয়েছে ওর। আজ সেই পালক কাটতেই হবে। ইমতিয়াজ তার কোমরের বেল্ট থেকে সিলভার কালারের পিস্তলটা বের করলো। চলো, আজ হাসপাতালেই খেলা শেষ হবে। স্থান পঙ্গু হাসপাতাল, ঈশাদের কেবিন। সময় রাত 9টা। হাসপাতালের করিডোরে ভারী বুলেট শব্দ। ইমতিয়াজ আর তার হাতে বন্দুকধারী 10-12 জন ক্যাডার যখন ঈশাদের কেবিনের সামনে পৌঁছালো, নার্স আর রোগীরা ভয়ে কুঁকড়ে গেল। ইমতিয়াজ লাথি দিয়ে কেবিনের দরজা খুললেন। ভিতরে ইনায়া ঈশাদের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। দরজার শব্দে সে ঘুরে তাকায়। ইমতিয়াজ পিস্তলটা উঁচিয়ে ধরল ইনায়ের কপাল লক্ষ্য করে, কিন্তু ট্রিগারে আঙুল ছোঁয়ানোর আগেই সে থমকে গেল। কেবিনের হালকা নীল আলোয় ইনায়াকে দেখে ইমতিয়াজের মনে হলো সে কোনো পাথরের মূর্তি দেখছে। ধবধবে ফর্সা গায়ের রং, ধারালো নাক আর টানা টানা দুটো চোখ, ঠিক যেন কোনো লাহোরি রাজকন্যা। ইনায়ার মা পাকিস্তানি ছিলেন বলেই তার রূপের মধ্যে এক অদ্ভুত আভিজাত্য মিশে আছে। ইনায়ের চোখে ভয় নেই, আছে প্রচণ্ড ঘৃণা। ইমতিয়াজ কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে পিস্তলটা নামিয়ে পকেটে রাখল। পাশে থাকা রতনকে ইশারা করে বলল, রতন, নিচে যা। হাসপাতালের গেটে যে ফুলের দোকানটা আছে ওখান থেকে এক তোড়া তাজা রজনীগন্ধা নিয়ে আয়। রতন অবাক হলেও দৌড়ে গেল। কিছুক্ষণ পর রজনীগন্ধার তোড়া নিয়ে ফিরলে ইমতিয়াজ সেটা ইনায়ার দিকে বাড়িয়ে দিল। তার মুখে সেই সুদর্শন কিন্তু ক্রূর হাসি। শুভেচ্ছা জানাতে এলাম শেখ ইনায়া, তোমার দুঃসাহসের জন্য এই ফুলগুলো উপহার দিচ্ছি।
ইনায়া ঘৃণা ভরা ফুলের তোড়াটা কেড়ে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ফুলের পাপড়িগুলো ছিঁড়ে ছড়িয়ে পড়ল রক্তের মতো। ইনায়া তীক্ষ্ণ গলায় বলল, আপনাদের মতো পিশাচের হাতে এই পবিত্র ফুল মানায় না, বেরিয়ে যান এখান থেকে। রুমের ভিতর দাঁড়িয়ে থাকা ক্যাডাররা স্তম্ভিত। ইমতিয়াজ একবার মেঝের দিকে তাকালো, তারপর ইনায়ার দিকে। তার চোখে এখন আর হত্যার নেশা নেই, আছে শিকার ধরার এক নতুন তৃষ্ণা। সে পকেট থেকে একটা সিগারেট বের করে রতনের দিকে তাকিয়ে বলল, হারামজাদির তেজ দেখেছিস রতন? কত দুঃসাহস! বাট আই লাইক ইট। মাদার চোদ, মরা ঈশাদকে দিয়ে কী হবে? এই জ্যান্ত বাঘিনীকে পোষ বানাতে এবার বেশি মজা হবে। ইমতিয়াজের ক্যাডারদের হাতের অস্ত্রগুলো নড়ে উঠল, যেন এই অপমানের বদলা নিতে তারা ইনায়ের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু ইমতিয়াজ হাত তুলে তাদের থামালো। রতন ইমতিয়াজের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভাই, এই মায়া তো শুধু রূপ না, বংশেও ভেজাল আছে। ওর মা আস্ত এক পাকিস্তানি, ওর বাপ ওই আমলে পাকিস্তানি মাইয়া বিয়া কইরা আনছে। ইমতিয়াজ ভ্রু কুচকে ইনায়ের দিকে তাকালো। তার ঠোঁটে এবার এক ঘৃণ্য অবজ্ঞার হাসি ফুটে উঠল। সে ধীরালয়ে ইনায়ের দিকে এক পা এগিয়ে গেল। বাহ রতন, রতন কি ঠিক বলছে ইনায়া? তোমার বাপ পাকিস্তানি মেয়ে বিয়া করছে? তার মানে তো তুমি আস্ত এক রাজাকারের বংশধর। আপে, ওই রাজাকারের বেটি, তোর এত বড় সাহস যে তুই আমার দেওয়া ফুল মাটিতে ফেলেছিস? ইনায়া মাথা উঁচু করে দাঁড়ালো, কিন্তু তার ভিতরটা অপমানে কুঁকড়ে যাচ্ছিল। ইমতিয়াজ তার খুব কাছে গিয়ে নিচু স্বরে বলল, শোন, মামলাটা কালকের মধ্যে তুলে নিবি। ভালোই ভালোই বলছি, তুলে নে, না হলে এই ঢাকা শহরে তোর আর তোর এই ভঙ্গু ভাইয়ের জিনা হারাম করে দিব। রাজাকারের তকমা একবার গায়ে লাগলে এই জাতীয়তাবাদী দেশে তোদের লাশ কাফন করার লোকও খুঁজে পাবি না। ইমতিয়াজ মেঝের সেই ছেঁড়া ফুলগুলোর উপর দিয়ে জুতো মারিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় রতনের দিকে তাকিয়ে তার ছেলে সুরে বলল, রতন, পাকিস্তানি মাল তো একবারে পাকিস্তানি মাস্টার কফির তেজ একটু বেশি হবে, কিন্তু এই তেজ কিভাবে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। কাল থেকে মালিবাগের বাসার সামনে যেন আমাদের লোক 24 ঘন্টা পাহারায় থাকে। ঈশাদ হাসপাতাল থেকে বের হওয়ার আগেই যেন ওই মেয়ে আমার ডেরায় এসে মাফ চাই।